কি ইন্ডিকেশন কন্ট্রাইন্ডিকেশন দিয়েছি, এর নাম দিতে হবে, সবগুলো দিতে হবে প্রথম থেকে, একটু দেখে জানান। ডায়াবেটিক্সটা ইম্পর্টেন্ট এবং সচরাচর এটা ভালো ইউজ হয় আর কি, এই জন্য এই ক্লাসটা একটু নেওয়া জরুরি মনে হচ্ছে এই আর কি। ওই যে এন্টি হাইপারটেনসিভ 5 নাম্বার ক্লাসটা দেখেন, 5 নাম্বার ক্লাস ওটার সাথে লাগানো ছিল, 5 নাম্বার ক্লাসটা যেটা ছিল এটা। জি আবার আলোচনা যদি সুযোগ হয় আর কি ইনশাআল্লাহ। অ্যান্টাসিড, আচ্ছা এগুলো সহজ। হ্যাঁ 5 নাম্বার ক্লাসে শেষের দিকে দেখেন তো। জি আচ্ছা, শুধু নামগুলো দেওয়া হয়েছে, সংজ্ঞা দেওয়া হয়েছে, ইন্ডিকেশন কন্ট্রাইন্ডিকেশন আমরা জানবো সাথে। হ্যাঁ এই জন্য অ্যাডভার্স ইফেক্ট মনে হয় হবে না। ইন্ডিকেশন অফ ডায়াবেটিক্স কখন লাগবে, ডায়াবেটিক্স গুলো এগুলো জানা দরকার। এখানে রোগী গ্রামে অনেক বেশি পাবেন। ইডিমেটাস কন্ডিশন, ইডিমেটাস কন্ডিশন, ইডিমেটাস কন্ডিশনের মধ্যে আমরা ডায়াবেটিক গুলো ইউজ করে থাকি। এক নম্বর হচ্ছে কি কি কন্ডিশন ইডিমা হয়। এক নম্বর হচ্ছে হার্ট ফেলিওরে ইডিমা হয়ে থাকে। পালমোনারি ইডিমা, এটাতে ইডিমাটাস এটা কন্ডিশন। এটা হচ্ছে এজিএন, একিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস বলি আমরা এটাকে, গ্লোমেরুলোনেফ্রাইটিস। আপনাদের তো মনে ইয়া দেওয়া হয়ে গেছে না, এই সাজেশন দেওয়া হয়ে গেছে না, তাহলে এই শুক্রবারে পর শুক্রবার আপনাদের পরীক্ষা। হ্যাঁ তাই যদি সময় হয়, মনে হবে না যে বলে দেখেন ওনাদেরকে ক্লাস লাগবে। লিভার সিরোসিস লাগবে না এখানে। 2 নম্বর হচ্ছে ইডিমেটাস কন্ডিশন, ও ই ডি ই এম এ টি ও ইউএস, নন ইডিমেটাস কন্ডিশন। হাইপারটেনশন। 2 নম্বর হচ্ছে হাইপারক্যালেমিয়া, ডায়াবেটিস ইনসিপিটাস। এটা কোন ব্যাচ তারা? কোনটা কথা বলছে যারা?
আচ্ছা, তাহলে শেষ লেখা, লিখলে একটু বলে বুঝাই দিব, শেষ। ডায়াবেটিস মেলাইটাস পড়েছি আমরা, এটা ইনসিপিডাস, INSIPIDUS, ইনসিপিডাস। জি, এটা হ্যাঁ ভালো হবে, বলে আসলে ভাই আপনার একটু আস্তে কথা বললাম, ক্লাস হচ্ছে, এমনি বললে হবে। হ্যাঁ, লিভার সিরোসিস, CIRRHUSIS, লিভার সিরোসিস শেষ নাকি? শেষ হলে হ্যাঁ, এক নম্বর হচ্ছে ইডিমাটাস। ইডিমা মানে হচ্ছে বডিতে অ্যাবনরমাল ফ্লুইড, মানে আমাদের বডির, হ্যাঁ, ডাইইউরেটিক্স, যে জিনিসগুলো আমাদের বডি থেকে পানি ডাইইউরেসিস করে, যে জিনিসগুলো ডাইইউরেসিস করে, সংজ্ঞাটা পড়তে হবে একটু কষ্ট করে, তার কাছে সংজ্ঞাটা খোলা আছে, আমরা লিখে দিয়েছিলাম, একটু পড়ুন। আউটপুট, এক্সপ্রেশন। আচ্ছা, ডায়োটিক্সে ওই জিনিসগুলো, যে জিনিসগুলো আমাদের কিডনির মাধ্যমে বেশি পরিমাণে সল্ট এবং ওয়াটার, মানে লবণ এবং পানি বের করে দেয়। কোন কন্ডিশনে? যে কন্ডিশনগুলোতে আমাদের বডিতে পানির পরিমাণ বেড়ে যায়। যদি কোনো কারণে পায়ে পানি চলে আসে, মুখে পানি চলে আসে, সারা বডিতে পানি চলে আসে, অ্যাবনর্মাল মনে হচ্ছে যে যে জায়গায় আমাদের পানি থাকার কথা ওই জায়গাতে পানি চলে আসছে, মেইনলি হচ্ছে যে জিনিসগুলো ডাইইউরেসিস করে। ডাইইউরেসিস, ডাইইউরেসিস মানে এটার অর্থ হচ্ছে বেশি পরিমাণে ইউরিন তৈরি করা। বেশি পরিমাণে ইউরিন তৈরি করা কিভাবে করবে? যদি বডিতে বেশি পরিমাণে পানি জমা হয়, ওই পানিটাকে বডি থেকে বের করে দেওয়ার জন্য এই প্রক্রিয়াটাকে বলা হয় থেকে ডাইইউরেসিস। এই প্রক্রিয়াতে আমাদের বডিতে বেশি পরিমাণ ইউরিন তৈরি হয় এবং ইউরিনগুলো বের হয়ে যায়। যেমন ন্যাচারাল ডাইইউরেটিক্স কিছু আছে, এগুলো ওষুধ। এই ওষুধগুলো মানে যে ওষুধ দিয়েছি আমরা, ফ্লুসামাইড, থায়াজাইড, ডাইউরেটিক যেগুলো আছে, ওইগুলো দিলে আমাদের বডি থেকে পানি বের হয়ে যাবে। এবং বডিতে যদি অ্যাবনর্মাল পানি থাকে, এই পানিগুলো দেখা যায় যে অনেকজন বসে আছে, পায়ে পানি ফুলে একে পা বালিশ হয়ে আছে, তখন ফ্লুসামাইড দিয়ে দিই, ফ্লুসামাইড খেয়ে ফেলেন, মানে ফুলানো কমার জন্য। হ্যাঁ, পানি বের হওয়ার জন্য। ফুলে কখন? যখন পানি জমা হয় কোন একটা জায়গার মধ্যে, তখন বডি ফুলে যায়। চেহারার মধ্যে পানি জমা হলে চেহারা ফুলে যায়, পায়ের মধ্যে পানি জমা হলে পা ফুলে একবারে অনেক মোটা হয়ে যায়। তো ওই সকল কন্ডিশনে ওই অ্যাবনর্মাল পানিটাকে বডি থেকে কিডনির মাধ্যমে বের করে দেওয়ার জন্য, কারণ পানি বের হবে কিডনির মাধ্যমে, ইউরিন তৈরির মাধ্যমে, তো বের করে দেওয়ার জন্য যে সকল ওষুধ আমরা বাইরে থেকে দিই, এটাকে বলা হয় থেকে ডাইইউরেটিক্স। ডাইইউরেটিক্স, ন্যাচারাল ডায়োটিক্স আছে। কি কি বলতে পারবো নাকি? যে জিনিসগুলো খেলে বেশি পরিমাণ ইউরিন ফর্ম হয়, বারবার ওয়াশরুমে যেতে হয়। কি? চা, কফি, হ্যাঁ, এগুলো চা কফি খেলে দেখবেন যে শীতকালে হলে বেশি বোঝা যায় আর কি, দেখবেন যে ওয়াশরুমে যাইতে হয় একটু কিছুক্ষণ পর পর। এটা কিডনির উপর ইফেক্ট ফেলে বডি থেকে পানি বের হয়ে যায় বেশি পরিমাণ ইউরিন ফর্ম করে, এটা কাজ আছে। সমস্যা ওই তো খাওয়ার প্রয়োজন। তাহলে বুঝছেন তো না? তাহলে কোন কোন কন্ডিশনে আমরা এই ডায়োটিক্সটা দিব? যে সকল কন্ডিশনে বডিতে অ্যাবনর্মাল, রক্তের মধ্যে ধরেন অ্যাবনর্মাল কিছু বেড়ে গেছে, যেটা মূত্রের মাধ্যমে বের হওয়ার কথা ছিল কিন্তু বের হয় নাই, অথবা বডিতে অ্যাবনর্মাল পানি জমা হয়ে গেছে। দেখেন পানি কোথাও জমা হয়েছে। ইরিমেটাস কন্ডিশন, যে সকল কন্ডিশনে বডিতে পানি জমা হয়, একটা হচ্ছে হার্ট ফেলিওর। যদি হার্ট ভালোভাবে পাম্প না করতে পারে, যদি বাইরে থেকে রক্ত এনে ছেঁকে মানে আবার অক্সিজেনেটেড করে আবার না পাঠাইতে পারে, তখন দেখা যায় যে পায়ের মধ্যে রক্ত থেকে পানি বের হয়ে পায়ে জমা হয়ে যায়, সারা বডি ফুলে যায় যদি হার্ট ভালো কাজ না করতে পারে। ওই সকল কন্ডিশনকে বলা হয় ইডিমা। যাদের হার্ট ফেলিওর হয়ে গেছে, আমরা যদি দেখি কিছুক্ষণ পর বা বেশ কয়েকদিন পর দেখবো যে পায়ের মধ্যে পানি এমন চলে আসছে, পানি আর সরে না, তখন আর কি করবো? তখন আমরা যদি ডায়াবেটিস গুলো দেই, তখন এই পানিটাকে সে বের করে দিবে পাটাকে, বা আগের মতো করে ফেলবে। পালমোনারি ইডিমা, পালমোনারি ইডিমা মানে হচ্ছে এই আমাদের ফুসফুস আছে, পালমোনারি মানে কি? ফুসফুসীয়, এদের ফুসফুস, ফুসফুসের মধ্যে যদি পানি জমা হয়ে যায়, এটা হচ্ছে পালমোনারি ইডিমা। অথবা এই স্পেসের মধ্যে প্লুরা, প্লুরার মধ্যে পানি জমে যায় অনেক সময়, অনেক সময়, মানে আমরা এগুলো সার্জারি ওয়ার্ডে নিয়ে এদিক দিয়ে টিউব দিয়ে বের করি অপারেশন করে এগুলো। তাহলে যদি পালমোনারি মানে হচ্ছে ফুসফুসি, ইডিমা মানে হচ্ছে অ্যাবনর্মাল পানি জমা হওয়া। ফুসফুসের মধ্যে যদি কোনো কারণে অ্যাবনর্মাল পানি জমা হয়,
ওই সকল কন্ডিশনে আমরা এই ডায়োটিক্স গুলো দিলে ফুসফুস থেকে পানিগুলো বের হয়ে যাবে। কোন কোন কন্ডিশনে ফুসফুসে পানি বের হয়? একটা হচ্ছে লাং কার্সিনোমা, টিবি। এই সকল কন্ডিশনের মধ্যে ফুসফুসের মধ্যে পানি জমা হয় এবং শ্বাস নিতে অনেক কষ্ট হয়। ওই সময় আমরা যদি ডায়োটিক্স গুলো দেই তাহলে তার এই ফুসফুসের যে ইডিমা বা বেশি পানি, ইডিমা পছন্দ না, অ্যাবনর্মাল পানি একুমুলেট হওয়া। তাহলে 3 নম্বর হচ্ছে একিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস। এটাকে সংক্ষেপে বলা হয়ে থাকে এজিএন, এজিএন বা একিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস। গ্লোমেরুলাস কই থাকে আমরা জানি, কিডনির একক হচ্ছে নেফ্রন, আর আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা ব্রেনের একক হচ্ছে কি নিউরন। মাথায় নিউরন, কিডনিতে নেফ্রন। নেফ্রনের মধ্যে একটা ইয়া আছে যে গ্লোমেরুলাস বলা হয়ে থাকে, ক্যাপিলারি। এরকম নেফ্রনের ছবি দেখছেন কেন জানি না আমি, এখানে এসে অনেকগুলো আসে, এসে এখানে একটা কিছুক্ষণ পরে বের হয়ে যায়। এই জায়গাটাকে বলা হয়ে থাকে গ্লোমেরুলাস। কৈশিক জালি অনেকগুলো রক্তনালী পেঁচিয়ে থাকে এই জায়গাতে, একটা জাল তৈরি করে, এটাকে বলা হচ্ছে গ্লোমেরুলাস। তো গ্লোমেরুলোনেফ্রাইটিস, নেফ্রন মানে নেফ্রন, আইটিস মানে ইনফ্লামেশন। যে জায়গার মধ্যে আইটিস দেখবেন ওই জায়গার মধ্যে ধরবেন যে এটা হচ্ছে প্রদাহ, ইনফ্লামেশন, এখানে পুরো ব্যাকটেরিয়া ইনফেকশন আছে, বোঝা যায়। একিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস মানে হঠাৎ করে এই জায়গাতে ব্যাকটেরিয়া বসে এই জায়গায় ইনফ্লামেশন শুরু করে দিল। এসব কন্ডিশনে কি হবে? রক্ত তো থাকতে পারবে না, থাকতে পারবে পারবে না, এখানে অ্যাবনর্মাল হয়ে গেল, তখন রক্তের মধ্যে পানি পরিমাণ বেড়ে যাবে, পুরো বডি ফুলে যাবে। এসব কন্ডিশনে ডায়োটিক্স দেই তখন সে রক্তের মধ্যে অ্যাবনর্মাল জিনিসগুলো বের করে দিবে। লিভার সিরোসিস, লিভার মধ্যে জানি এটা লিভার, এদিকে আমাদের গলব্লাডার আছে, ঝুলে থাকে এটা। এই লিভার সিরোসিস মানে লিভারের যে স্ট্রাকচার গুলোতে পুরো স্ট্রাকচার একবারে ইয়ে হয়ে যাওয়া, অ্যাবনর্মাল স্ট্রাকচার হয়ে যাওয়া, এখানে ইলাস্টিক টাইপের জিনিস এসে বসে যায়, লিভার তার কাজ করতে পারে না। না করতে পারলে লিভার দিয়ে আমরা জানি যে রক্ত নালিকাগুলো হার্টের দিকে যায়। এখানে যে হার্ট হয়, ধরেন এটা হার্ট, এখান থেকে গিয়ে এখানে সে প্রবেশ করে ইনফেরিয়র ভেনা ক্যাভাটা। তো এখান থেকে যাওয়ার সময় যদি লিভার অ্যাবনর্মাল থাকে রক্তটা উপরে যেতে পারবে না, তখন এই রক্তের প্রেসারের কারণে রক্তের বডির মধ্যে পানি জমে যায়। এসব কন্ডিশনে আমরা ডায়োটিক্স দিই। বুঝছেন এগুলো? কোনো কোশ্চেন আছে নাকি ভাই? নন ইডিমিক যেগুলোর ক্ষেত্রে পানি জমে না কিন্তু অ্যাবনর্মাল কিছু জমে, যার কারণে আমরা বের করতে হবে হাইপারটেনশন, প্রেসার অনেক বডিতে, প্রেসার কমাতে পারছি না, কি দিলাম অনেক দেওয়ার পরেও কমছে না, তো আমরা সুসমেট দিলে প্রেসার কমে যাবে, কারণ সেই রক্ত থেকে অ্যাবনর্মাল পানিটা বের করে দিবে। প্রেসার কখন? প্রেসার মানে কি জানেন নাকি? ব্লাড প্রেসার মানে কি বুঝেন? ব্লাড প্রেসার মানে রক্তনালীর, যেটা আমাদের ওয়ালের চাপ দেয়, রক্ত চলাচলের সময় ধমনীর গাত্রে সে লম্ব ভাবে যে চাপ দেয় এটাকে বলা হয় থাকে রক্তের প্রেসার বা রক্তের চাপ, আমরা ইংলিশে বলি ব্লাড প্রেসার। ওই প্রেসার বেড়ে যায় মানে অ্যাবনর্মাল কোনো ভিতরে হয়েছে, রক্তের মধ্যে হয় পানির পরিমাণ বেড়ে গেছে অথবা রক্ত যে পানির পরিমাণ বেড়ে যায় কমে যাবে। মিয়া মানে মানে হচ্ছে পটাশিয়াম, হাইপার মানে বেশি। রক্তের মধ্যে পটাশিয়ামের পরিমাণ বেড়ে যায়, মাধ্যমে পটাশিয়ামকে বের করতে কাজে লাগে। এই ধরনের ডায়াবেটিস আছে, একটা নাম হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, একটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। এসব কন্ডিশনের মধ্যে বডিতে এত পরিমাণ পানি জমে বলার বাইরে, বারবার অসুবিধা হয়, বডি ফুলে যায়। রক্তের মধ্যে পানির পরিমাণ বেড়ে যায় এবং পানিকে বের করে দেওয়ার জন্য বুঝিয়ে দিলাম। নামা দিতে পারি এবার তো সামনে খাতা কেটে আমরা হাসতে হাসতে আগের ব্যাচের যেগুলো ঠিক আছে না, স্পেসিফিক কিছু আছে মানে লুপ কখন দিব, সাইজ কখন দিব, এগুলো জানা দরকার, এগুলো পরীক্ষা আসবে এবং নির্ধারণের জন্য উপকারী। একটা হচ্ছে লুপ ডায়োটিক্স, দেখেন লুপ
লুপ হলো কেন? এটা বলা যায় লুপ কেন হলো? নাম আমরা যদি ন্যাফ্রনের চিত্র আঁকি, সেখানে গিয়ে আচ্ছা ন্যাফ্রনের মধ্যে এই জায়গাটার হচ্ছে বোমেস ক্যাপসুল, দরকার নাই। এই জায়গাটা হচ্ছে লুপ অফ হ্যান্ডলিং। আজকে পড়াবো ওই অ্যানাটমিদেরকে, এটা পুরো নতুন ব্যাচ এটা। তো এই লুপ অফ হ্যান্ডলিং মধ্যে যে সকল ওষুধগুলো কাজ করে, এখান বেশি পরিমাণ সূত্র উৎপন্ন করবে, ইউরিন উৎপন্ন করতে পারে, এদেরকে বলা হয় লুপ বায়োটিক্স। এখানে কাজ করবে সে গিয়ে, এখানে গিয়ে কাজ করবে সে। তো এখানে লুপ বায়োটিক্স এর মধ্যে আছে কি নামগুলো দেখেন। ফ্রুসেমাইড, নাম বলেন তো। বিউমেটানাইড, টর্সেমাইড, বিউমেটানাইড, এটা মুছে ফেলতে হবে। সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে ফ্রুসেমাইড, এটা একটা অহরহ দেয়, গ্রামেও চলে সবচেয়ে বেশি। তো কোন কোন কন্ডিশনের মধ্যে আমরা ফ্রুসেমাইড গুলো দিব এটা জানতে হবে। ইন্ডিকেশন একটু এরা ওটা তো শুধু শুধু পরীক্ষা যদি আসে যে শুধু ডায়োটিক্স ইন্ডিকেশন দেন, এটা প্রথমে লিখে দিচ্ছি, এটা দিবেন। যদি বলে যে ফ্রুসেমাইডের বা লুপ ডায়োটিক্স ইন্ডিকেশন দেন, এটা লিখবেন। কাছাকাছি সব ঘুরে আসলে তো ভাবেই যাবেন, এই জন্য লিখে দিই। হাই হাই নামাজের সময় হয়ে গেছে তো, ইন্না ইল্লাহ ও দেখো ভুলে গেছি। সো সরি। এটা কিছু মনে থাকে না, আমাদের কথা বলে গেছি। আচ্ছা তারপর আমরা দেখবো যে দুটার মধ্যে আমাদের হেপাটাইটিস হিসেবে কাজ করে। নাম কি? থায়াজাইড। কি কি বলেন তো? এখানে সবগুলো দিলাম আমরা, এখানে ক্লোরোথায়াজাইড, হাইড্রোক্লোরোথায়াজাইড, এগুলো এর মধ্যে মেইনলি কাজ করে হাইড্রোক্লোরোথায়াজাইড। এটা বেশি ব্যবহৃত হয়, মার্কেটে বেশি পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, এই দুটার মধ্যে দুটা জানলেই হলো, প্র্যাকটিসের জন্য, পরীক্ষা জানার জন্য তো দুটা লাগে। লিখছিলাম যে ক্লোরোথায়াজাইড না, মনে হবে জন্য লিখছি। কষ্ট করে ভালো করে গুছিয়ে পড়ে এসে সরি বাদ পলিথায়াজাইড দেন, ভালো করে পড়ে আসলে পরীক্ষাটা ভালো হয়। আমরা ওই যে সিনেমা লিখবেন এখানে, এগুলো না ওই যে না ক্লাসিফিকেশন লুপ আছে এখানে দেখেন, পটাশিয়াম স্পেরিং আছে, এগুলো লিখবেন। হ্যাঁ হ্যাঁ, এটা লিখে দিলেই হইলো, পাস। ভালো করে পড়ে আসতে হবে, নাহলে কিন্তু এবার কিন্তু আমরা পড়তে পড়তে হাসছি, মানে কি যে লিখছে, মানে আপনারা আসবেন। লিখছে যে অ্যান্টিবায়োটিক কি, বলছে যে সকল ওষুধগুলো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে 100% কাজ করে, এগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক। 100% কাজ করতে মানে আর পেশা লাগলো না, একটা দিয়ে মানুষের জীবন উদ্ধার হয়ে গেল। এরপরে আর কি আসছে, বলছে যে পেনিসিলিন কোথায় দেয়, বলছে ইন্ডিকেশন অফ পেনিসিলিন, লিখছে হেডেক, মাথা ব্যথায় পেনিসিলিন দেয়, অ্যান্টিবায়োটিক দেয় মাথা ব্যথায়, মাথা ব্যথা হলে দেয় যে মাথা ব্যথার ওষুধ, তখন লিখছে পেনিসিলিন অ্যান্টিবায়োটিক হিসেবে আমরা মাথা ব্যথার সময় দিব। মানে এগুলো শুনে আমরা
আচ্ছা, অনেকে ভালো নাম্বার পাইছে, লিখছেন? আপনি এগুলো লিখবেন না, একটু পড়ে আসলে ভালো হবে। অ্যান্টিহিস্টামিন অনেক কাজ করে আমাদের বডিতে। যে হিস্টাসিন যেগুলো আছে এগুলোকে বন্ধ করে দেয়। মেইনলি আমরা ইউজ করি কোথায়? ভূমিকা কি? ভূমিকা হচ্ছে সে আমাদের সব এইচ রিসেপ্টর যতগুলো আছে এগুলোকে বন্ধ করে দেয়। আমাদের রক্তের মধ্যে, মানে রক্তের মধ্যে যদি এই হিস্টাসিনের পরিমাণ, মানে হিস্টামিন, যদি রক্তের মধ্যে হিস্টামিন বেড়ে যায়, রক্তের মধ্যে যদি হিস্টামিন বেড়ে যায়, একটা পদার্থ আছে, এগুলো বেড়ে গেলে রক্তের যত জায়গার মধ্যে অ্যালার্জি জিনিসগুলো আছে অ্যালার্জি সমস্যাটা হয়। তো এই অ্যান্টিহিস্টামিনের কাজ হচ্ছে সে গিয়ে যে জায়গার মধ্যে সে এই হিস্টামিন গুলো বসে কাজ করে ওই জায়গাগুলো বন্ধ করে দেয়। H1 আছে, H2 আছে, সে গিয়ে এগুলোর উপর ব্লক করে দেয় যাতে এখানে বসে কাজ না করতে পারে। কাজ না করতে পারলে কি হবে? ওই যে আপনাদের অ্যালার্জির সমস্যাগুলো আছে, মেইনলি অ্যালার্জি আর এটা H1টা হচ্ছে মেইনলি অ্যালার্জির জন্য। সে H1 রিসেপ্টরকে ব্লক করে আমাদের অ্যালার্জির যত সমস্যাগুলো আছে সবগুলোকে, মানে সবগুলো থেকে আমাদেরকে ভালো রাখে। এটা হচ্ছে তার ভূমিকা। ভূমিকা বলতে অনেক মেকানিজম দেখাইতে হবে, মেকানিজম আপনারা ধরতে কষ্ট হবে। সহজ কথা বলবেন যে সে হিস্টামিনের রিলিজ কমিয়ে দেয়। সহজ কথা, হিস্টামিন এমন একটা জিনিস, অ্যান্টিহিস্টামিন এটা, মানে হিস্টামিনের বিরুদ্ধে সে কাজ করে। সেই হিস্টামিনের রিলিজ কমিয়ে দেয়। কমিয়ে দিলে কি হবে? আমাদের অ্যালার্জি যত যত সমস্যাগুলো আছে, যেমন ড্রাই কফ একটা, মানে ফুসফুসে কাশি একটা, যেমন হচ্ছে সারা বডি চুলকায় আরেকটা, স্নিজিং, স্নিং মানে হাঁচি, বারবার হাঁচি হইতেছে, মানে অ্যালার্জি ঘটিত যতগুলো কারণগুলো আছে সবগুলো কারণের মধ্যে মেইন দায়ী হচ্ছে হিস্টামিন। তাকে ব্লক করে দেয় বা তাকে রিলিজ হতে দেয় না। না হলে কি হবে? আমাদের বডিটা এটা মুক্ত থাকবে। থাকলে কি হবে? আমাদের মধ্যে অ্যালার্জি সমস্যাগুলো হবে না। এই আর কি, সহজভাবে বললে হয়তো, অথবা আপনাদের বইয়ের মধ্যে লেখা আছে, যে খুঁজে দেখেন, বাংলায় সহজে লেখা আছে। আচ্ছা, দিলাম এগুলো থাইরয়েডাইটিক্স, এ কখন ইউজ করবো লিখেন। ইন্ডিকেশন ধরে লিখতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে অল্প, মাইল্ড টু মডারেট হাইপারটেনশন। একটু আগে ছিল হাইপারটেনসিভ ইমার্জেন্সি, ফ্লুসেমাইন ইউজ করতে হবে অনেক বেশি প্রেসারের মধ্যে, কিন্তু এটা ইউজ করতে হবে অল্প প্রেসার। মাইল্ড টু মডারেট মানে ক্ষীণ, একেবারে ল থেকে ক্ষীণ অবস্থায় হাইপারটেনশন। নাম্বার দিয়ে লিখেন। 2 নাম্বার হচ্ছে ক্রনিক হার্ট ফেলিওর। এখানে সব ক্রনিক। ক্রনিক হার্ট ফেলিওর, নেফ্রোলিথিয়াসিস, আল্লাহ, এই বলছেন মাইল্ড টু মডারেট, মানে অল্প পরিমাণ যে প্রেসার বাড়ছে, খুব বেশি না কিন্তু প্রেসার আছে। এই সকল কন্ডিশন আমরা হাইড্রোক্লোরিক থাইরয়েডটা ইউজ করতে পারি, কিন্তু এর কম ইউজ হয়। ক্রনিক হার্ট ফেলিওর মানে একটা হচ্ছে হার্ট বন্ধ হয়ে গেল কাজ, কিন্তু এটা আস্তে আস্তে হচ্ছে হচ্ছে বডিতে পানি পরিমাণ বাড়ছে, দীর্ঘদিন ধরে হচ্ছে, হার্ট অ্যাবনরমালিটি, তখন আমরা এটা দীর্ঘদিন যাতে কাজ করতে পারি এটা দিতে পারি। আর হচ্ছে নেফ্রোলিথিয়াসিস। নেফ্রো মিন্স হচ্ছে কিডনি, মানে নেফ্রন আর কি। লিথিয়াসিস হচ্ছে স্টোন উৎপন্ন হওয়া, স্টোন ফরমেশন। স্টোন মানে কি? পাথর, পাথর তৈরি হওয়া। যদি কিডনির মধ্যে স্টোন ফরমেশন হয়, আমরা জানি কিডনিতে পাথর হয়, ওই সকল কন্ডিশনের মধ্যে কিডনির, মানে এই সকল কন্ডিশন দিলে, এটা দিলে তখন দেখা যায় নেফ্রোলিথিয়াসিসটা বন্ধ হয়ে যায়, ভালো কাজ করে। মানে কিডনি যখন ভালো কাজ করতে পারে না তখন ওখানে গিয়ে স্টোন ফরমেশন হয়। অনেক অনেক কারণ আছে, এর মধ্যে হচ্ছে আমাদের খাবার দাবারের মধ্যে স্টোন ফরমেশনের জন্য যে জিনিসগুলো আছে, প্রোটিন জাতীয় খাদ্য বেশি খেলে স্টোন ফরমেশন হয় বেশি, লবণ জাতীয় জিনিস যেগুলো আছে এগুলো খেলে হয়। কিন্তু কিডনিতে স্টোন যাতে ফরমেশন না হইতে পারে এটার বিরুদ্ধে কাজ করে যে ডায়াবেটিক্স। অল্প পরিমাণে হয়ে গেলে তো কিছু করবে না, কিন্তু হওয়ার আগে যদি কিছু অল্প অল্প হচ্ছে তখন এটা দিলে সে পুরোপুরি এই ইয়া থেকে, কিডনি থেকে এগুলো বের করে দেয় ইউরিনের মাধ্যমে, ভালো কাজ করে অল্প অল্প করে আর কি। তো নেফ্রোলিথিয়াসিসের ক্ষেত্রে আমরা মাইল্ড টু মডারেট হাইপারটেনশন
ক্রনিক হার্ট ফেলিওর, নেফ্রোলিথিয়াসিস। এই সকল ক্ষেত্রে নেফ্রো মানে কিডনি, লিথিয়াসিস মানে স্টোন উৎপন্ন হওয়া। যদি কিডনিতে স্টোন উৎপন্ন হয় ওই রোগটাকে বলা হয়ে থাকে নেফ্রোলিথিয়াসিস। বুঝছেন? তাহলে আমরা মুছে দিই। আপনি যদি ওই পড়ার সাথে লিখে ফেলতে পারেন তাহলে আপনাদের পরীক্ষার সময় পড়তে সুবিধা হবে, কারণ এটা আবার খুঁজে বের করে অর্থ দেখে পড়তে কষ্ট হবে। একবার বলা হয়েছে ওনাদেরকে, এটা ওনাকে বলতে হবে, তাদেরকে বলে লাভ নেই। কমন সেন্সের ব্যাপার। অ্যাডভার্স ইফেক্ট লিখেন, শেষ। এরপর আমাদের ডায়োডিক শেষ, আর পড়াবো না। করে সে হাইপোক্যালেমিয়া। প্রথমে লিখেন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। কি করে এখানে হাইপোক্যালেমিয়া, করে হাইপোন্যাট্রেমিয়া, অথবা হাইপারন্যাট্রেমিয়া করতে পারে। আচ্ছা, এটা হাইপো করে, আর হচ্ছে হাইপার ক্যালসিয়ামিয়া, করে হাইপার ক্যালসিয়ামিয়া। মিয়া মানে কি? ব্লাড। মনে রাখলেই সহজ আর কি। অ্যাসিড বেস ইমব্যালেন্স। মেটাবলিক অ্যালকালোসিস। তিন নাম্বার হাইপার ইউরিসেমিয়া। হাইপোটেনশন। চারটা দিবা, আর দিবা না, অনেকগুলো আছে, লেখা শেষ হলে বলবেন। ছিলাম নাকি এর মধ্যে? অসমোটিক ডায়োটিক্স লেখা আছে কোনো কোথাও? হ্যাঁ, মেনিটল লিখেছি, মেনিটল আছে না লেখা? আচ্ছা, এটা একটু দেখাবো। মেনিটলটা ইম্পর্টেন্ট, আমাদের এখানে ইউজ হয় ওই ওয়ার্ডের মধ্যে মেনিটলটা। এটা লেখা শেষ হলে এটা দিব। লক্ষণ কি লিখে না, বলবো ইনশাল্লাহ। তাহলে একটু বলে নেই, এরপর বলি। হ্যাঁ, তাহলে অ্যাডভার্স ইফেক্টের মধ্যে মানে ক্ষতিকর ইফেক্টের মধ্যে এক নাম্বার হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স করে। কি? হাইপো মানে কম, ক্যালেমিয়া মানে পটাশিয়াম কমিয়ে দিবে। হাইপো ন্যাট্রিয়ামিয়া মানে হচ্ছে সোডিয়াম কমিয়ে দিবে। ন্যাট্রিয়াম মানে হচ্ছে সোডিয়াম। সোডিয়ামের গ্রিক নাম হচ্ছে ন্যাট্রিয়াম, আমরা 8-এ পড়েছি, ক্লাস 8-এ। সোডিয়ামের এর নাম হচ্ছে ন্যাট্রিয়াম। এই জন্য ন্যাট্রিয়াম যদি কমিয়ে দেয় এটা বলে হাইপো ন্যাট্রিয়ামিয়া। ক্যালসিয়ামের পরিমাণ বাড়াই দেয়, এটার জন্য হাইপার ক্যালসিয়ামিয়া। আছে অ্যাসিড বেস ইমব্যালেন্স। রক্তের মধ্যে আমাদের অম্ল এবং ক্ষারের যে ব্যালেন্স, এই ব্যালেন্সটা সে লঙ্ঘন করে ক্ষারের পরিমাণটা বাড়াই দেয়। কিছুক্ষণ আগে পড়েছি ফ্লুসামেট কি করে অম্লের পরিমাণ বাড়াই দেয়। ওখানে পড়েছি মেটাবলিক অ্যাসিডোসিস, এখানে পড়েছি মেটাবলিক অ্যালকালোসিস। অ্যালকালি মানে হচ্ছে ক্ষার, বাইকার্বনেটকে বলা হয় ক্ষার। এই আয়নটা যদি রক্তের মধ্যে বেড়ে যায় এটাকে বলা হয় মেটাবলিক অ্যালকালোসিস। হাইপার মানে বেশি, ইউরিসেমিয়া। মিয়া মানে কি? রক্তের মধ্যে আছে। ইউরিক, এটা হচ্ছে ইউরিক মানে হচ্ছে ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড বা ইউরিয়া এটা বলতে পারেন। রক্তের মধ্যে যদি এটা বেড়ে যায় এটাকে বলা হয় থেকে হাইপার ইউরিসেমিয়া। তাহলে একটা রোগ আছে যে রোগের মধ্যে ইউরিক অ্যাসিড বাড়ে, তার নাম হচ্ছে গাউট। কারণ মেডিসিনের জন্য যাবেন আপনারা, থাকলে আমি পড়াবো এটা ইনশাআল্লাহ। গাউট মানে যে সকল কারণে রক্তের মধ্যে ইউরিক অ্যাসিড বাড়ে এবং এই বাড়ার কারণে জয়েন্টের মধ্যে প্রচুর ব্যথা হয়। মেইনলি হচ্ছে আমাদের পায়ের যে বুড়ো আঙ্গুল আছে না, পায়ের এই বুড়ো আঙ্গুলের এই গোড়াটাতে এত ব্যথা হয় সে সহ্য করতে পারে না, তাই ইউরিক অ্যাসিড বেড়ে যায়। যাদের এই গাউট রোগ আছে তাদেরকে আমরা কিন্তু দিতে পারবো না ডায়োটিক্স,
গাউট মানে হচ্ছে একটা জয়েন্টের সমস্যা, মানে রোগ, যে রোগের মধ্যে মেন জিনিস হচ্ছে এই ইউরিক অ্যাসিড রক্তের মধ্যে বেড়ে গেলে জয়েন্টের মধ্যে প্রচুর ব্যথা হয়, দেখা যায় গাউট, মানে রোগের নাম গাউট। যাদের গাউট আছে তাদের ইউরিক অ্যাসিড বেশি এমনি, আপনি আবার এই ওষুধটা দিলেন তাহলে সে আবার অ্যাসিড বাড়লো না, থাইরয়েড দিলে আবার বাড়লো, তো এত বেশি ব্যথা সে তো সহ্য করতে পারবে না। তো যাদের গাউট আছে তাদেরকে এটা দিতে পারবো না, মানে এটা আমার আর কি, বই পাতিতে নাই। 4 নাম্বার হচ্ছে হাইপোটেনশন। হাইপোটেনশন মানে হচ্ছে কি, হাইপারটেনশন পড়ছে কিছুক্ষণ আগে, উচ্চ রক্তচাপ। হাইপো মানে কি, এটা অ্যাডভাইস কি দিবেন প্রেসার কমানোর জন্য, সে আরো বেশি কমাই দিবে, নর্মালি না নেই বেশি নামাই দিবে নিচে, যদি কম কম করে, এটা তেমন বেশি ইউজ হয় না। তাহলে আমরা এটুকু পর্যন্ত শেষ। আর প্রেসার বাড়ার যে লক্ষণ, প্রেসার বাড়ার লক্ষণ তো অনেকগুলো। এখন একটা হচ্ছে যে প্রেসার যদি বেড়ে যায়, মানে উপরের 120 থেকে 40-এর মধ্যে থাকে নরমাল। ঠিক ঠিক যখন শুরু হয়, আপনার পেছনে পেছন কেউ আপনার হাত তোলেন দুজন, যখন মাথা শুরু হয় ঠিক করে না, ঠিক ঠিক যেখান থেকে শুরু হয়, এই শুরুটা অবশ্যই 120 থেকে 40-এর ঘর থেকে শুরু হইতে হবে, হইলে বুঝবো যে নরমাল। আর ঠিক ঠিক যেখানে শেষ হয় এটা অবশ্যই 70 থেকে মানে 60 থেকে 90-এর মধ্যে থাকতে হবে, থাকলে আমরা নরমাল বলবো, বুঝছেন? ঠিক ঠিক শুরু হয় এখানে, শেষ হয় এখানে। 145 তো এই মেশিনে আসে না, এই মেশিনে 10 ডিফারেন্স থাকে। 45 বললে আপনি বলবেন যে আপনি ডিসকোয়ালিফাই সে মাপতে গিয়ে। যেগুলো আছে ডিজিটাল মেশিন, হাতে লাগিয়ে দেয় প্রেসার করে, কাঁপতে হয় না, নিজেই এটা অটোমেটিক দেয়, ওইটাতে আসে 42, 43, 44, এটা অ্যাকুরেট আসে। অবশ্যই এগুলো মেশিনগুলো ভালো না, 5-10 সে ডিফারেন্স করে, কিন্তু হাতে যেগুলো মাপেন এগুলো অবশ্যই 10-10 কম্পেয়ার করতে, 45 বলা যাবে না, বললে বুঝবে যে আপনি আনারই পারেন না প্রেসার মাপতে, এটা আর কি। তাহলে প্রথমটা টিক টিক যেখানে শুরু হয় এটা অবশ্যই 20 থেকে 40 হবে। যদি সে লেস দেন 40 ইয়ার্স এর একজন মানুষ হয়, সুস্থ সবল হয়, তার 120 থেকে 30 এর থাকবে। 40 বছর বয়সে একটু মোটা, তার 140 থাকতে নরমাল, হাই প্রেসার বলবো না আমরা। আবার এই 60 থেকে 70 থাকতে পারে, 80 থাকতে পারে। মেইনলি আমরা স্ট্যান্ডার্ড ধরি কি 120/80 কে স্ট্যান্ডার্ড ধরি, সে মাঝখানে দুইটার, এটা হলো একবার পারফেক্ট জিনিস। এবং এইজ বাড়ার সাথে 50 যদি হয় মানুষের বয়স, বা 60 হয়, তখন 50 হতে পারে, তারপরে হাই প্রেসার না। বয়স বাড়ার সাথে সাথে প্রেসার বাড়তে পারে, কিন্তু অ্যাবনর্মাল যদি হয় 160-এর বেশি কোনো সময়, 140-এর বেশি হলেই আমরা ভাবি 40 বছর নিচের কোনো একটা মানুষ 40-এর উপর বেশি হয়ে গেলে তখন ভাবি প্রেসার বাড়ছে। অথবা একজন 50 বছরের মানুষ বা 60 বছরের মানুষ বা অনেক বৃদ্ধ, তার 160-এর বেশি, বুঝবো যে তার অনেক প্রেসার বাড়ছে, এই আর কি। এগুলো আমরা মেডিসিনে পড়াবো, হাইপারটেনশন আলাদা সবটা আছে পড়া আছে। জি, ওগুলো তো ডিজিটাল মেশিন, একুরেট দেয় না, 10-15 এদিক সেদিক দেয়, মেপে নিতে হবে যে কতটুকু দেয় সে, পরে এটা মিলাই দিতে হবে, এই আর কি। তাহলে আমরা পড়েছি যেগুলো, এরপর আমরা পড়বো যে অসমোটিক ডায়োটিক্স। অসমোটিক মানে হচ্ছে পানি নিয়ে কাজ, তার পানি নিয়ে কাজ যাদের, এদেরকে অসমোটিক বলা হয়ে থাকে। যে সকল ওষুধগুলো খাওয়ার সাথে সাথে সে বডি থেকে পানি বের করা শুরু করবে একবার টানা, মানে খুব বেশি সে ইফেক্টিভলি বের করতে পারে, তাকে বলা হয় যে অসমোটিক ডায়োটিক্স। এর মধ্যে মেইনলি আছে কি ম্যানিটল, তার নামটা আমাদের ওয়ার্ড জানা দরকার। কোনো অপারেশনের পেশেন্টদের যাদের চোখের সমস্যা বেশি, এই আই সার্জারির ওয়ার্ডের মধ্যে এটা বেশি ইউজ হয়, চোখের মধ্যে প্রেসার বেশি থাকলে এগুলো কমানোর জন্য। কি হয় দেখেন তো, কোথায় ইউজ হয়? ইউজ ইন একিউট গ্লুকোমা, একিউট গ্লুকোমা 2 নাম্বার। তা দিয়েছে during surgery of obstructive jaundice. তিন নাম্বার হচ্ছে acute renal failure,
অ্যাডভার্স ইফেক্ট এটা খেলে আমাদের পালমোনারি এডিমা হতে পারে। নজিয়া ভমিটিং হতে পারে। আল্লাহ আল্লাহ আল্লাহ, ডিহাইড্রেশন হতে পারে। লিখছেন? ঠিক বললে শেষ। একিউট গ্লুকোমা, গ্লুকোমা মানে কি? চোখের মধ্যে প্রেসার বেড়ে যাওয়া, চোখের মধ্যে প্রেসার বেড়ে যাওয়া, চোখ মনে হচ্ছে বের হয়ে চলে আসবে এরকম একটা অবস্থা হয়। চোখের মধ্যে একটা আমাদের ঝর্ণা আছে, তার নাম হচ্ছে একুয়াস হিউমারের ঝর্ণা। বারবার মানে চোখের ভিতরে দেখা যায় না এটা আর কি, আমরা যারা এই ভিতরের জিনিসগুলো পড়ি বা জানি তারা জানি যে ভিতরে একটা চোখের ঝর্ণা আছে, যেটা চোখ যে গোল, এই গোলটা ঠিক রাখার জন্যই এটা ভিতরে কাজ করে। বাইরের চারপাশে একটা যে বল যেমন ভিতরে বাতাস দিয়ে সে ঠিক থাকে, বাতাস কমে গেলে এদিক অ্যাব্রো ফ্যাব্রো হয়ে যায়, ঠিক ওটা যদি ভিতরে না থাকতো তাহলে আমাদের চোখগুলো ভালোভাবে থাকতো না গোল হিসেবে। তার নাম হচ্ছে একুয়াস হিউমার। ওটা যদি চোখের মধ্যে এটা ঝর্ণা পড়ে এবং ড্রেন দিয়ে বের হয়ে যায়, আবার রক্ত চলে যায়। ঝর্ণা পড়ছে কিন্তু ড্রেনটা বন্ধ হয়ে গেছে, তখন দেখা যাচ্ছে ঝর্ণা পড়ছে পড়ছে চোখের মধ্যে এত প্রেসার বাড়ছে, চোখ মনে হয় ফুলে পড়ে যাবে। অথবা ব্রেনের মধ্যে কোনো প্রেসার পড়েছে, বা চোখের পিছনে একটা ইয়া হয়েছে, ধরেন ক্যান্সার হয়েছে, আমরা লিউকেমিয়ার কারণে এটা হয় আর কি। তো যদি লিউকোমা বলি আমরা এটাকে, যদি চোখের পিছনে কোনো ক্যান্সার হয়, চোখের ভিতরে প্রেসার বেড়ে যায়, এটাকে বলা হচ্ছে গ্লুকোমা। মানে গ্লুকোমা মানে হচ্ছে চোখের ভিতরে প্রেসার বেড়ে যাওয়া। কিন্তু আবার এই আমাদের মেশিন দিয়ে মাপলে হবে না, চোখের মধ্যে মেশিন বেঁধে একটা ইয়ে আছে, টনোমিটার বলা হয় এটাকে, চোখের উপরে রাখলে এটা প্রেসারটা দেয়। যারা আই স্পেশালিস্ট তারা এটা ইউজ করেন। তো একুট গ্লুকোমার সময় কারণ চোখের ভিতরে প্রেসার বেশি থাকে, আমরা যদি মিনিটল দেই দেখা যাবে যে পুরো বডির সব পানিগুলো, অ্যাবনর্মাল যে পানি যত জায়গায় আছে সবগুলো বের করে দিবে, কিন্তু চোখের ভিতরে পানিটাও চলে যাবে, চলে গেলে আবার নরমাল। 2 নাম্বার হচ্ছে ডিউরিং সার্জারি অফ অবস্ট্রাকটিভ জন্ডিস। জন্ডিস একটা অনেকগুলো জন্ডিস আছে, যেমন লিভারের সমস্যা। জন্ডিসের প্রকার আছে, যে জন্ডিস আমাদের সার্জারি করতে হয়, বা যার তার জন্ডিস আছে অন্য সমস্যাও আছে, ওই জন্ডিসের ওই সমস্যা নিয়ে তার সার্জারি করতে হবে। এখন জন্ডিস ম্যানেজ না করে সার্জারি করার কোনো ইয়া নেই, তো ম্যানেজ করতে গেলে আমাদের কি করতে হবে? ম্যানোটল দিতে হবে, দিলে জন্ডিসের ইয়েতে কমে যাবে, বিলিরুবিনটা বের হয়ে যাবে বডি থেকে। 3 নাম্বার হচ্ছে একিউট রেনাল ফেলিওর। যদি বডি হঠাৎ করেই কিডনিটা বিকল হয়ে যায়, এটা বলা হয় একিউট রেনাল ফেলিওর। এই কন্ডিশনে ম্যানোটল দিলে কিডনিটা আবার আগের অবস্থানে আসে। অ্যাডভার্স ইফেক্ট কি? পালমোনারি এডিমা করতে পারে সে, মানে পানি বের করতে গিয়ে পানি জমা করে দিতে পারে কোথায়? ফুসফুসের মধ্যে, এটাকে বলা হয় পালমোনারি এডিমা। এটা খেলে পেটে খাবেন, নসিয়া ভমিটিং হতে পারে, বমি বমি বমির ভাব, এটা বমি, এটা হচ্ছে ডিহাইড্রেশন। পানি তো বের হয়ে যাবে বডি থেকে, তখন দেখা যাবে যে পানি রক্তের মধ্যে পানির পরিমাণ কমে গেলে আমাদের পানি শূন্যতার যে ইয়াগুলো আছে, সাইন সিমটম গুলো, মুখ শুষ্ক হয়ে যাওয়া, চোখটা শুকিয়ে যাওয়া, তারপরে হার্টবিট বেড়ে যাওয়া, শ্বাস প্রশ্বাস বেড়ে যাওয়া, এগুলো হবে। এটাকে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা বলা হয়ে থাকে। এই শেষ ভাই বলে যে প্রেসার বাড়লে, অ্যান্সার দিয়ে নেবেন না, প্রেসার বাড়লে কিভাবে বুঝবো? একটা হচ্ছে মেশিন দিয়ে বুঝবো। 2 নাম্বার হচ্ছে দেখবেন যে তার মাথা দিয়ে ভাপ ওঠা শুরু হয়ে গেছে। 3 নাম্বার হচ্ছে যদি প্রেসার বেশি হয় সে চোখে তারা দেখবে, রাতে তারা যখন দেখা যায় সে তারা দেখবে, মাথা ঘোরানো শুরু হবে তার। হ্যাঁ দিনের বেলা রাতের তারা দেখলে এটাকে আমরা অরা বলি, অরা। এটা হইতে পারে প্রেসার বাড়লে, অথবা যাদের মাইগ্রেন আছে, মাথা ব্যথা, তাদের ক্ষেত্রে এটা হয়। আর প্রেসার বাড়লে তার ইমব্যালেন্স মনে হবে, মনে হচ্ছে ঘাড় প্রচুর ছিঁড়ে যাচ্ছে, ঘাড় ব্যথা থাকে। প্রেসার কমলেও হয়, বাড়লেও এটা হয় যে ঘাড় ব্যথা থাকে, ঘাড়ের মধ্যে অ্যাবনর্মাল মুভমেন্ট থাকে। না না না, ঘাড়ে ব্যথা মানে আপনি যে শুইছেন বালিশ নাই, তো ঘাড়ে ব্যথা হইতে পারে। শুইছেন অনেকগুলো বালিশ দিয়ে,
ফোন টিপতে শুয়ে গেছেন, তো ঘাড় এমনি পড়ে আছে, ব্যথা তো হতে পারে, অথবা কেউ এসে আপনি ঘুষি মারলো, এটা হইতে পারে, একদিকে তাকায় আছেন। মানে ভাববেন যে লেস দেন 40 ইয়ার্স যারা, তাদেরকে প্রেসারের কারণে লেস লাইকলি, মানে অল্প পরিমাণ শুধু প্রেসারের কারণে ঘাড় ব্যথা হয় সিনিয়রদের, আমাদের কারোর প্রেসারের কারণে ঘাড় ব্যথা হবে না। আমাদের তো একজন বলছে আমার খুব প্রেসার, আমি তো একজন বলে যে তোর তো প্রেসারই নাই বেটা। এই সময় কেউ প্রেসারের কথা চিন্তা করে না, 40 আগে কেউ প্রেসারের কথা চিন্তা করে না। এই এটা নিয়ে চিন্তা ভাবনা করলে প্রেসার বেড়ে যাবে, দরকার নেই। প্রেসার নিয়ে ভাববেন প্রেসার বেড়ে যাবে, দরকার নেই। একজনকে বলা হয়েছে যে আপনি শ্বাস যে নেন প্রশ্বাস বা নিঃশ্বাস নেন বা প্রশ্বাস ছাড়েন, এরকম আর কি, আপনি এটা ফিল করেন, তো ফিল করার চিন্তা করছি কেমনি নিলাম, টানলাম, আবার ভিতরে গেল, আবার বের হলো, এই তার এই শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, এরকম হয় ব্যাপারগুলো। তো এই জন্য দরকার নাই, যেটা নর্মাল থাকে নর্মালি থাক, আমার তো মাথা কামানোর দরকার নেই। এরপর আমরা পড়বো আমাদের 12তম ক্লাসের মধ্যে কিছু জিনিস বাকি ছিল, এন্টিফাঙ্গাল। এন্টিফাঙ্গাস গুলোর মধ্যে আমরা একটু টপিক্যাল দিয়েছি, তারা অবশ্য টপিক্যাল। এন্টিফাঙ্গাল মানে ফাঙ্গাসের বিরুদ্ধে যেগুলো কাজ করে, চুলকানি, এই সেই অনেক কিছু। মানে এই টপিক গুলো একটা বিশ্রী টপিক, এই যে মাঝখানে টপিক গুলো, এগুলো শুধু ওষুধের নামগুলো দিয়ে দিচ্ছে, এরকম ওষুধের নাম দিয়ে কোনো বই পড়াশোনা নেই। আমি যখন আপনার জন্য প্রিপারেশন দিয়ে গেলাম, কোনো বইয়ের মধ্যে ওষুধের নাম, শুধু ওষুধের নাম জেনেরিক নাম দেওয়া রাখছে, এগুলো নিয়ে পড়ান। কোনো বই হয়ে লিখে স্কিনের মধ্যে এগুলো ইউজ হয়, স্টোমাকের মধ্যে এগুলো ইউজ হয়, রেসপিরেটরি সিস্টেমে এগুলো ইউজ হয়, হার্টে, এখানে দিয়েছে শুধু টপিক, এই নামগুলো শুধু নাম দেখানোর জন্য। আপনাদের বই এমনি লেখা আছে, এই জন্য তারা দিছে আর কি। হ্যাঁ, আচ্ছা, টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল, টপিক্যাল মানে কি? টপিক্যাল মানে হচ্ছে যেটা আমাদের শরীরের বাইরের জায়গায়, মানে ভিতরে না, না, চামড়ার উপর যেগুলো ব্যবহৃত হয় এগুলো বলে টপিক্যাল। টপিক্যাল মানে হচ্ছে নির্দিষ্ট জায়গায়, যেটা শরীরের ভিতরে যাবে না, আপনার চামড়ার মধ্যে থাকবে, এগুলো থেকে টপিক্যাল। টপিক্যাল মানে হচ্ছে যেটা আমাদের শরীরের বাইরের সারফেসে ব্যবহৃত হয়, এগুলোকে বলা হয় টপিক্যাল। যেমন দেখেন আমরা অ্যাজল, যতগুলো গ্রুপ আছে অ্যাজল, নাম লেখা কাজ করছে না। অ্যাজলসের মধ্যে দেখেন, নাম শুনেছেন মনে হয় ফ্লুকোনাজল, ফ্লুকোনাজল কি ভাই? পড়া হয়ে গেছে না? তাই তো হয়ে গেল। কিন্তু টপিক্যাল লিখতে বলেন, অ্যাম্ফোটেরিসিন বি, নেটামাইসিন, নিস্টাটিন, নেটামাইসিন, নিস্টাটিন। হ্যাঁ, তাহলে এখানে শুধু টপিক্যাল গুলো আছে, আমরা জানলে হবে। আমরা নামগুলো দিই, অ্যাম্ফোটেরিসিন বি নাম দেবে, শুধু জানলে হবে। ওইখানে ইয়া ছিল, পুরোগুলো ছিল অ্যাম্ফোটেরিসিন, এগুলো ওইখানে শুধু, ওখানে একটা মিক্স ছিল সিস্টেমিক টপিক্যাল, সেই টপিক্যাল গুলো নিয়ে আসতে হবে। অ্যাম্ফোটেরিসিন আলাদা করে দিচ্ছি না, তাহলে আপনি ওইখান থেকে শিখবেন। এটা শেষ, এই ক্লাসটা হয় নাই, এই জন্য আমি বললাম আর কি, এটা আগে হয়ে গেছে, তাহলে হয়ে গেল। এটা কখন ইউজ হয়? ফাঙ্গাসের ইনফেকশনের মধ্যে। যত অ্যাজল আছে সবগুলো হচ্ছে অ্যান্টিফাঙ্গাল, ইমিডাজল, মিকোনাজল, কিটোকোনাজল, ভরিকোনাজল যত আছে, এগুলো সব, আইসোকোনাজল, অনেক আছে। এগুলো হচ্ছে, এগুলোর ইন্ডিকেশন হচ্ছে, মানে চামড়ার মধ্যে একটা ইন্ডিকেশন, ফাঙ্গাস ইনফেকশন যদি হয়। ফাঙ্গাস কিভাবে বুঝবেন? এটা তো আসলে জটিল, ছবি ছাড়া বুঝতে পারবো না। ফাঙ্গাস মানে চুলকানি থাকবে, মানে চুলকাবেন, ফুসকুড়ি উঠবে। ফুসকুড়ি বলতে মনে হয় স্কিনের উপরে ল্যাট উঠে গেছে চুলকাতে, এগুলো একজিমা। আমাদের এখানে স্ক্যাবিস বেশি হয়, যত ক্লেফট গুলো আছে ওগুলোতে বেশি হয় স্ক্যাবিস এবং টিনিয়া। পানি জমে থাকে, ঘাম জমা হয় যেখান থেকে, মানে যতগুলো ক্লেফট আছে, ভাঁজ আছে, ওই সব সকল ভাঁজগুলো থেকে সবসময় সিক্রেশন বেশি হয়, মানে এখান থেকে ঘাম হয়, ঘামের সাথে আবার চর্বি জাতীয় একটা সিক্রেশন হয় সিবিসিএস গ্রন্থি থেকে, ওই যে আমাদের জমা হয় বিধায় ওখানে আমাদের ওই যে ব্যাকটেরিয়া গুলো বা ভাইরাস গুলো বা ফাঙ্গাস গুলো জমে থাকে। ফাঙ্গাসের খাবার হচ্ছে এগুলো,
তো বসে গেছে, সে খাবার খায়, আমার এদিকে 12-13টা বাজিয়ে দেয়। এই জন্য আমাদের এগুলো ভাবতে হবে। ক্লট্রিমাজোলার নাম শুনছেন নাকি? ক্লট্রিমাজোল শোনেন নাই? ক্লট্রিম নামে কোনো ক্রিম নাম শোনেন নাই? ক্লট্রিম নাকি শোনেন নাই? আরে তাহলে তো গেল, শোনেন নাই। এটা মার্কেটে সবচেয়ে বেশি অ্যাভেলেবল জিনিস, এই ক্লট্রিম। এটা যে ফাঙ্গাসের ইনফেকশনের জন্য সবচেয়ে ভালো কাজ করে। লাগিয়ে দিলে 2বার করে যে জায়গাতে ফাঙ্গাসের ইনফেকশন আছে বা টিনিয়া ইনফেকশন, টিনিয়া, টিআইএনইআই, টিনিয়া, টিনিয়া মানে হচ্ছে এটা একটা, আমি কিভাবে পড়াই এগুলো, ওষুধের নাম দেওয়া। জি লাগবে না, আপনি জাস্ট নাম শুনে রাখেন। ওই আপনাদের বইয়ের মধ্যে লেখা আছে বাংলা, এগুলো আমরা পড়ে আমার হাসি ওঠে, এই জন্য আমি বলি না। অন্যরকম লেখা আর কি, বাংলা বাংলা এগুলো আমি পড়ে অভ্যস্ত না। এখানে হচ্ছে যে টিনিয়া নামে একটা ফাঙ্গাস আছে, টিনিয়া। এটা আমাদের বডিতে মাথা থেকে পা পর্যন্ত অনেক জায়গায় হয়। ওই জায়গাগুলোতে যদি ইনফেকশন হয়, ওই জায়গাটা কালো হয়ে যায়। প্রায় সময় দেখবেন যে হাতের নিচে বা যেখানে যতগুলো ভাঁজ আছে, ওই ভাঁজের জায়গাগুলোতে ওই মানে চুলকানি হয়, খুব চুলকায়, এরপর দেখা যায় কালো হয়ে যায়। এটাকে বলা হয় থেকে টিনিয়া ইনফেকশন। এই টিনিয়া ইনফেকশনের মধ্যে আমরা ক্লট্রিম ইউজ করি, মানে অ্যান্টি ফাঙ্গাল ওষুধগুলো ইউজ করি। কিভাবে ইউজ করব? সকালে এবং রাতে 2 বেলা ওই জায়গাগুলো পানি দিয়ে পরিষ্কার করে নিব, নিয়ে শুকিয়ে নিব অথবা টিস্যু দিয়ে মুছে নিব, নিয়ে ডেলি 2বার করে লাগাবো। 7 থেকে 10 দিন ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। জি ডাইকট না ততক্ষণ এটা, তাহলে আপনাদের চিন্তা করতে হবে, ওষুধ দিলেন একটা ঠিক আছে, কিন্তু যে কারণে এটা হচ্ছে এই কারণটা রিমুভ করতে হবে। কারণ কি? জিন্সের প্যান্ট পরা হয় জন্য। জিন্সের প্যান্টটা আটো সাটো, তো এখানে বাতাস যায় না বা ঘাম বেশি হয়, এই জন্য আসলে সুতি একটু ঢিলেঢালা পোশাক পরা এটা স্বাস্থ্যের জন্য উপকারী আর কি, সিনথেটিক কাপড়ের। এটা গেল। আচ্ছা, আর অনেকগুলো আছে, কি কি যেন আছে, ক্লট্রিমাজোল আছে একটা ক্রিম, এই যে ক্লট্রিম ক্রিম আছে একটা, এটা লাগানো যায়। ক্লট্রিম পাওয়া যায় ফার্মেসিতে, অ্যাভেলেবল। নাম শুনেন নাই আপনারা? ক্লট্রিম নামে অ্যাভেলেবল এটা। এরপরে আছে নাইস পেট দিলাম এখানে, দেওয়া হয়। আর আরেকটা ক্রিম আছে, এটা এটা যদি না হয় ওইটা দেয়। আচ্ছা, এটা আমার মনে পড়লে বলবো। মাংস নেই এখানে তারা দিয়েছে আপনাদের এই ট্রায়ামসিনোলন একটা ওষুধ আছে, ট্রায়ামসিনোলন। এখানে শুধু ওষুধগুলো দেওয়া আছে, কখন ইউজ করি এটা দেওয়া আছে, আমরা লিখে দিই একটু। এটা আপনাদের পরীক্ষা আসলে আসবে না, পরীক্ষা আমরা এখানে কোশ্চেন করবো না এগুলো। হ্যাঁ না দেখবো না, আপনারা দেখবেন, আমার দেখার সুযোগ নেই, আমার শুধু কোশ্চেন করবো এখানে দেখি। ট্রায়ামসিনোলন দেখেন, এটা নামে একটা ইয়ে আছে আপনাদের এখানে। ট্রায়ামসিনোলন যে ওষুধটা আছে, এটা কখন ইউজ হয়? এটা এটা মানে পাওয়া যায় এই নামে, এরিস্টোকর্ট নামে পাওয়া যায়। এর নাম শুনছেন? শুনেন নাই মনে হয়। এরিস্টোকর্ট নামে পাওয়া যায়, এটা ইউজ হয়, মানে এটা হচ্ছে বাণিজ্যিক নাম, এটা হচ্ছে জেনেরিক নাম। ইউজ একটা জানলে হবে, ইনফ্ল্যামেটরি স্কিন কন্ডিশন। মানে কোনো যে চামড়ার মধ্যে লাল হয়ে গিয়েছে চামড়াটা, তারপরে এটা গরম হয়ে গিয়েছে কোনো কারণে, ইনফরমেশনের কারণে দেখা যায় যেটা লাল হয়, যেটা হাত দিয়ে দেখা যায় এটা বেশ গরম হয়ে গেছে, আশেপাশে আশেপাশে এলাকা থেকে লাল হয়ে যায়, গরম হয়ে যায়, ব্যথা হয়, চুলকানি হয়, ওই জায়গাগুলোতে এই 3টা 4টা জিনিস একসাথে থাকে, এটা আমরা বলবো ইনফ্ল্যামেটরি অবস্থা। মানে কোনো একটা ব্যাকটেরিয়া ভাইরাসের কারণে এখানে এটা প্রদাহ হয়েছে। এই প্রদাহ হলে আমরা ট্রায়ামসিনোলন 1.1% নামে, এরিস্টোকর্ট নামে মার্কেটে পাওয়া যায় একটা ওষুধ, এটা আমরা ইউজ করলে তার ওই অবস্থাটা সে রিলিফ হবে আর কি। জি হ্যাঁ, ওটা এটাকে বলা হয় অনিকোলাইসিস। অনিকোলাইসিস এটা আসলে মেইনলি ইয়া হয়, পানি জমে বা ময়লা ঢুকে এই জিনিসগুলো হয়। এই সকল ক্ষেত্রে দেখা যায় যে আমরা মুখে খেলেও ওষুধগুলো অনেক দামি ওষুধ, মিনিমাম 1 টাকা ওষুধ খেতে হয়। আরেকটা আছে যে একটা ড্রপ আছে, নাম কি যেন, ক্ল্যারিজল। আমি ডাইরেক্ট বলে দিলাম বাণিজ্যিক নেই, ক্ল্যারিজল।
এটা এন্টিফাঙ্গাল ওষুধ আছে, এটা ড্রপ সে পাওয়া যায় 65 টাকা মনে হয়, এটা দিতে পারবেন। এটা আমি আমি মানে আমরা এগুলো দিই আর কি, কয়েকদিন ইউজ করে ভালো ইয়া পাইছে। এই জন্য ড্রপ দিলে অথবা পা ধুবেন অথবা পাটা মুছে এই জন্য ড্রপ দিয়ে দিলে 2-3 দিনের মধ্যে ফুলা ভাবটা কমে যায়, ব্যথাটা কমে যায়, নখটা ভালো হয়ে যায়, মরে না। এক ড্রপে একটু প্রয়োজন হয়, এক ড্রপে তো নখ নিতে পারবেন, টাকা তো কম, ড্রপটা একটু বড়। এই প্রাইজের নামে পাওয়া যায় ওষুধগুলো, অথবা আমরা সুগাল খাওয়াতে পারেন আপনাকে, ফাঙ্গাল ইনফেকশন যেহেতু এটা, অথবা তাকে বলতে হবে যে নখ যাতে মানে বেশিক্ষণ ভিজা না থাকে, মানে সে ছেড়ে জায়গায় যাতে না থাকে সবসময়। নোটটা যদি ভালো পরিবেশে রাখা যায় দেখা যাবে যে সে ভালো থাকবে আর কি। উজু বা গোসলের পরে মুখের কোনাগুলো অবশ্যই সে মুছে নেবে। যদি না করে তার পরবর্তী নখ কিন্তু কেটে ফেলে দিতে হয়, কেটে না, এটাকে বলে আমরা তুলে ফেলে দিতে হয়, এটাকে বলা হয় অনিকোলাইসিস। ঠিক আছে, এটা তো আমাদের ইয়া না। এরপর আছে যে দেখেন হেলসিনাইট, হেলসিনাইট একটা ওষুধ আছে, তারা এই নাম দিয়ে রাখছে, আমি কি বলবো, হয়তো আমাদের কিছু বলে অনেক। দেখেন হেলসিনয়েড, তার জেনেরিক নাম হচ্ছে হেলসিনোনাইড। সে 1% সে পাওয়া যায় পয়েন্ট, আমাদের চামড়ার মধ্যে ইউজ করি। তার এমনি নাম হচ্ছে কি, দোকানে পাওয়া যায় ডানমা জল নামে। ডানমার জল আছে, ডানমার লগ আছে, ডানমিস ফলো আছে, 0.1%। এটা কখন দিই আমরা ইউজ? একজিমা, জি, এর নাম হচ্ছে সোরিয়াসিস, রোগের নাম হচ্ছে সোরিয়াসিস। এখানে চামড়া থেকে মানে খোসা ঝরতে থাকে, এটা ডেঞ্জারাস রোগ সোরিয়াসিস। স্কিন ইনফেকশন এবং বার্নের একজিমা মানে হচ্ছে অসম্ভব চুলকানি, চুলকালে ভালো লাগে, এটা হচ্ছে একজিমা। উঠে শুধু চুলকাইতে ভালো লাগে, তার লাল হয়ে যায় চুলকাতে, হচ্ছে একজিমা, লাল হয়ে যায়, লাল ভাব থাকে। এটা হচ্ছে সোরিয়াসিস একটা রোগ, এখানে উপরের চামড়াটা উঠে যায়, তারপর চামড়ার যে উপরের খোলসটা উঠে যায় ওই জায়গা থেকে। যদি স্কিনের কোনো ইয়েতে যান দেখতে পাবেন, ইনফেকশন যে কোনো কারণে হতে পারে, পুড়ে যায় চামড়া, যদি পুড়ে যায় তখন আমরা এটা ইউজ করতে পারি। ডার্মালগ নামে পাওয়া যায়, এটা তো ইনসেপ্টার হবে আর কি। শেষ, জাস্ট এগুলো হ্যাঁ, আর কিছু লাগবে না, অনেকগুলো ওষুধ নাম দিচ্ছি। এবার দিয়েছে অ্যান্টিফাঙ্গাল প্লাস স্টেরয়েড কম্বিনেশন, এটা খুব বেশি ইউজ হয়। আরে কালির অবস্থা তো 13টা বাজে। দেখেন শেষেরটা হচ্ছে অ্যান্টিফাঙ্গাল প্লাস স্টেরয়েড। কখন দেয়? ফাঙ্গাসের ইনফেকশন আছে, চুলকানিও আছে, মেইনলি ফাঙ্গাস ইনফেকশন বেশি চুলকানি থাকে না। যদি ফাঙ্গাস ইনফেকশন বেশি চুলকানিও থাকে, লাল হয়ে যায়, এটাকে আমরা স্টেরয়েড দিতে হবে, স্টেরয়েড দিয়ে চুলকানিটা কমে যাবে। দেখেন আগে কি দিয়ে লিখবো, অ্যান্টিফাঙ্গাল প্লাস স্টেরয়েড, এটা একটা কম্বিনেশন আছে। অ্যান্টিফাঙ্গালটার নাম হচ্ছে ক্লট্রিমাজল, স্টেরয়েডের নাম হচ্ছে ভিটামিদাসন। এগুলো হচ্ছে জেনেরিক নেম, এগুলো নিয়ে এই ক্রিমটা বানানো হয়ে থাকে। তার নাম হচ্ছে এনে পাওয়া যেতে পারে বিটাসন সিএল। বিটাসন ভিটামিন থেকে আসছে, সিএল আছে ক্লট্রিমাজল থেকে, বুঝছেন? আমরা দুটো মিলে একসাথে বিটাসন সিএল বানিয়ে দিয়েছি। কখন ইউজ করি আমরা? ইউজ ইনফ্লাম, হ্যাঁ ইনফ্লাম, হ্যাঁ টিনিয়া পেডি, টিনিয়া কর্পুরি, ইনফ্লাম মানে ইনফ্লামেশন হয়ে গেছে, জটিল অবস্থা চলে গেছে,
স্কিন একটা ইয়া ছিল, চুলকানি ছিল, পরবর্তী যে আবার ইনফেকশন করা যায়, এটাকে ইনফ্লামড অবস্থা বলা হয় থেকে টিনিয়া পেডিস, পেডিস মানে পা। পায়ের মধ্যে যদি টিনিয়া একটা ব্যাকটেরিয়া মানে ফাঙ্গাস এটা যদি ইনফেকশন হয়, ওটাকে বলা হয় থেকে টিনিয়া পেডিস। পেডিস মানে পা। পায়ের মধ্যে টিনিয়া ইনফেকশন হলে এটাকে বলা হয় টিনিয়া পেডিস। আর এটা টিনিয়া কর্পোরিস বডি, ঠিক আছে, এটা টিনিয়াসিস বলি আমরা, এটা ফাঙ্গাসের নামে। তো টিনিয়া দ্বারা যদি আমাদের পুরো বডিতে হয়, পুরো বডিতে, এটা হলো টিনিয়া কর্পোরিস। পেডিস মানে পা, কর্পোরিস মানে বডি। এই দুই ক্ষেত্রে হয় তাকে আমরা বিটাসন সিএল দিতে পারি ট্রিটমেন্ট থাকবে অনেক স্টুডেন্ট কমানোর জন্য। কোনটা টিনিয়া পেডিস? টিনিয়া পেডিস মানে হচ্ছে আমাদের পায়ের মধ্যে টিনিয়া হলে এটাকে টিনিয়া পেডিস বলা হয় থাকে। যদি আমাদের পুরো বডিতে হয় তাহলে টিনিয়া কর্পোরিস। পুরো বডিতে হলে টিনিয়া কর্পোরিস, পায়ের মধ্যে টিনিয়া পেডিস। এই সকল ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করতে পারি। আরেকটা আছে এখানে দেখেন লিখেছে আমরা এখানে যে ফ্লোসিনোলোন এসিটোনাইট, নাম ইয়া করতে এগুলো এগুলো লাগে যে বছরে একটা, এগুলো নাম এত কঠিন করে দিছে তারা এখানে লেখেন, তাও শেষ করতে হবে। ফ্লোসিনোলোন এসিটোনাইট, এটা হচ্ছে জেনেরিক নেম। তার ইয়ার নাম পাওয়া যায় যে ফাঙ্গাকিল নামে একটা অয়েন্টমেন্ট পাওয়া যায়, কখন ইউজ করি আগের মতোই। সোরিয়াসিস ইউজ করি, একজিমা ইউজ করি, ডার্মাটাইটিস। সোরিয়াসিস আমরা বললাম যে স্কিনের একটা বড় ধরনের একটা জটিল ইনফেকশন বা রোগ, এটা সোরিয়াসিস বলা হয়। একজিমা মানে যে আমাদের খুব চুলকায়, আর ডার্মাটাইটিস হচ্ছে, ডার্মিস মানে হচ্ছে ত্বক, আইটিস মানে ইনফ্লামেশন, ত্বকের ইনফ্লামেশনকে বলা হয় থাকে ডার্মাটাইটিস। যে কোনো কারণে যদি আমাদের স্কিনের মধ্যে ইনফ্লামেশন হয় এটাকে বলা হয় থাকে ডার্মাটাইটিস। আর দেখতে পারবো আপনাদেরকে, হ্যাঁ এইচসি, এই যে এইচসি মানে কর্টিকোস্টেরয়েড, হাইড্রোকর্টিসন মানে এখানে স্টেরয়েড আছে। এটাকে বললাম যে কি নামে, হ্যাঁ বিটা কি জানো, বিটা হচ্ছে সিএল। এই সিএল যেটা ঠিক, এটা ফানজিয়াল এসি একই কথা। ফানজিয়াল এসি মানে হচ্ছে হাইড্রোকর্টিসন আছে এখানে, মানে এখানে স্টেরয়েড আছে। এসিএল না, ফাঙ্গাসের মধ্যে ইউজ করা হয়, এবং এই ফাঙ্গাস মানে হচ্ছে যে, হ্যাঁ এই সকল ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। ফানজিয়াল এইচ টিনিয়ার মধ্যে পানি জমতে পারে, পানি কি জমে চুলকানির মধ্যে একটু বুঝতে হতে পারে, নথি লোক উঠে গেলে কেটে যাওয়ার পরে কিন্তু আবার ঠিক হয়ে গেছে। ইনফেকশন থাকলে করা যাবে না, করা যাবে না। ইনফেকশনের কাজ সবচেয়ে ভালো পেটে ফুটে যায়, রক্ত বের হয়, তখন আপনি দিবেন যে 5% আয়োডিন সলিউশন, তার নাম কি আয়োডিন, পাওয়া যায়, ক্রিমটা লাগাই দিলে এটা শুকিয়ে যাবে, ইনফেকশন সহজ, এগুলোতে না গিয়ে। এরপরে ডার্মাটাইটিস, ডার্মিস মানে হচ্ছে ত্বক, আইটিস মানে কি, ডার্মিসের ইনফ্লামেশন। যদি ডার্মিসের ইনফ্লামেশন হয় এটাকে হয় ডার্মাটাইটিস। যদি স্কিনের কোনো প্রদাহ হয়, মানে তোরা আসলে এইভাবে ইয়া করাটা, আমরা যদি পরবর্তীতে এটা নিয়ে কাজ করি এটা চেঞ্জ করে দিবে, এটা সুন্দর না। মানে শুধু ওষুধের নাম দিয়ে কি পড়াবে, সিস্টেম পড়াইতে হবে, স্কিনের মধ্যে কি ওষুধ লাগে সেটা দিলে সহজ, আমাদের স্কিনের মধ্যে কি হচ্ছে এটা পড়ানো যায়, এটা সুন্দর না। এটা থেকে পরীক্ষা কোশ্চেন আসবে না, টেনশনের কারণ নেই। আচ্ছা পড়তে হবে 4 নাম্বারটা রিভিউ করতে বলছেন না একটু। নাম্বার আছে অ্যান্টাসিড, অ্যান্টাসিডটা বোঝেন, অ্যান্টাসিড সিরাপ বা ট্যাবলেট, এর মধ্যে জিনিস থাকে কম্বিনেশন ম্যাগনেসিয়াম আর সোডিয়াম।
এগুলো একটা কম্বিনেশন করে তারা একটা এখন সলিউশন। আচ্ছা ভালো কথা বলছেন। অ্যান্টাসিড কাজ করে হচ্ছে পাকস্থলীতে, পাকস্থলীর গায়ে কাজ করে না, অ্যান্টাসিড কাজ করে খাবারের উপরে। এটা মজা জিনিস। মানে সকল গ্যাস্ট্রিকের সমস্যার যে ওষুধগুলো আছে, ওমিপ্রাজল যেগুলো খান, সাইক্লো, প্যান্টোনিক্স, ওগুলো সব কাজ করে পাকস্থলীর গায়ে গিয়ে, যাতে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কম বের হয়। কিন্তু এটা কাজ করে খাবারের উপরে, সে কোনো গায়ে কোনো কাজ নাই, খাবারের মধ্যে অ্যাসিডের পরিমাণ বেড়ে গেছে, খাবারটাকে সে আবার নিউট্রালাইজ করে দেয়, তখন পেটটা ভালো থাকে আর কি। সরাসরি খাবারের বডিতে এর কোনো হার্ম নাই, এবং এটা খেয়ে পেশেন্টরা বেশ স্বস্তি ফিল করে। অ্যান্টাসিডটা, অ্যান্টাসিড দুইভাবে আছে, একটা হচ্ছে ক্যাপসুল আছে, ক্যাপসুল না ট্যাবলেট, আর সিরাপ আছে। ক্যাপসুল তো খাওয়া যায় না। ক্যাপসুল ভালো কাজ করে, সিরাপটা ইমিডিয়েটলি ভালো কাজ করে, 120 টাকা করে মনে হয় এগুলো পাওয়া যায়, ঝাঁকিয়ে খেয়ে ফেলতে হবে। খাওয়ার আগে খেলে ভালো, পরে খাওয়া যায়। আর আছে এখানে অ্যান্টাসিড উইথ ল্যাক্সিটিভ। ল্যাক্সিটিভ অ্যাকশন আসলে, আচ্ছা অ্যান্টাসিড ল্যাক্সিটিভ অ্যাকশন, আচ্ছা আমাদের ধরনের কারো কোষ্ঠকাঠিন্য আছে, সে যে অ্যান্টাসিড খায়, তার অ্যান্টাসিডের মধ্যে দুটো জিনিস আছে, ম্যাগনেসিয়াম আর পটাশিয়াম, সোডিয়াম না, পটাশিয়াম আছে, থাকতে পারে, অনেকগুলো কম্বিনেশন আছে। তো এখানে মেইনলি ম্যাগনেসিয়াম কাজ করে, মানে আমাদের এই কোষ্ঠকাঠিন্য দূর করা বা কোষ্ঠকাঠিন্য করা, দুটো জিনিসই এর মধ্যে কম্বিনেশন আছে। কিন্তু এটা খেলে কম্বিনেশন হয়ে কাজ করে, একসাথে কোষ্ঠকাঠিন্য দূর করে দেয়। এবং কার্যপদ্ধতির মধ্যে লিখবেন যে সে কাজ করে, কার্যপদ্ধতি না, কার্যপদ্ধতি লিখতে হবে কিভাবে সে অ্যাকশন করে। অ্যাকশনে গিয়ে দেখবেন যে সে নিউট্রালাইজ করে কাকে। ধরেন অ্যাসিডটি হাইড্রোজেন আসছে, এটা হচ্ছে অ্যাসিডের সংকেত, এটা খাবারের মধ্যে বেড়ে গেছে। আমরা এখানে যে অ্যান্টাসিডে সে বাইকার্বনেট দিয়ে দিবে, এখানে বাইকার্বনেট একটা আয়ন দিয়ে তাকে পানি বানিয়ে দিবে, কার্বন ডাই অক্সাইড এবং পানি, যে অ্যান্টাসিড ছেলে ভেতরে ওঠে, কার্বন ডাই অক্সাইড পানি বানিয়ে নিউট্রাল করে দিবে, এটা হচ্ছে তার কার্যপদ্ধতি। অ্যান্টিস্পাজমোডিক কি আছে, হজম কমায়, অ্যামোনিয়াম মিথাইল সালফেট কি আছে, অ্যালজিন, ঠিক না? নাকি অ্যালজিন চিনেন না? নাম শুনছেন নাকি? ব্যথার না, এটা অ্যামোনিয়াম মিথাইল সালফেট। খেলে স্পাজম কমে যায়, সে চাপ দিয়ে রেখেছিল, চাপটা ছেড়ে দিবে, পেটের মধ্যে হঠাৎ করে চাপ দিয়ে আবার ছেড়ে দেয়, এটা স্পাজমোডিক পেইন। এই সকল পেইনের মধ্যে আমরা ডাইমোনিয়াম মিথাইলসালফেট, যেটা অ্যালজিন নামে পাওয়া যায়, এখন বেশি অ্যাভেলেবল, সবাই অ্যালজিন বললেই চিনে, এটা আমরা ইউজ করতে পারি, চাপটা কমে যায়। এই আর আছে আর্গেটিভস, অ্যান্টি আলসার ড্রাগস। অ্যান্টি আলসার ড্রাগস কি কি আছে, ওমিপ্রাজল, ইসিপ্রাজল দিতে পারেন। এরপরে আরো আছে সুক্রাল ফ্যাট, জি দিয়ে দিতে পারেন, তাও উইথ প্রিকশন, 9 বছর আগে তৈরি। হ্যাঁ, সিরাপটা আসলে ইউজ হয় মেইনলি হচ্ছে 6 থেকে 9 বছরের পরে, 2 বছরের বাচ্চা থেকে 4 বছর বাচ্চা, 5 বছর, এগুলো সিরাপ, ওই নাপা সিরাপ, তারপরে সিরাপ ছাড়া এগুলো ভালো নিতে পারেন। খুব বেশি যদি ব্যথা হয় তাহলে ইউজ করতে পারেন, ব্যথা কমে থাকে অনেক। আচ্ছা এখানে আছে অ্যান্টি আলসার ড্রাগস, করছেন নাকি? কি কি? প্রোটন পাম্প ইনহিবিটর আছে, পিপিআই, ওমিপ্রাজল, ইসিপ্রাজল, প্যান্টোপ্রাজল, ল্যান্সোপ্রাজল, লেভিপ্রাজল, এগুলো আছে। তারপরে আছে এখানে সুক্রাল ফ্যাট নামে একটা ওষুধ আছে, সুক্রাল ফ্যাট, এটা আমাদের আলসারের সময় ভালো কাজ করে, আলসারটাকে হিলে সাহায্য করে। সুক্রাল ফ্যাট, সুক্রাল ফ্যাট ওষুধের নাম আছে, লিখছেন নাকি? এই সুক্রাল ফ্যাটটা আমি দেখাই একটু। হ্যাঁ, এখানে একটা আলসার আছে, ক্ষত হয়ে গেছে, রক্ত পড়ে, সুক্রাল ফ্যাট গিয়ে এই জায়গাটা ব্যারিয়ার তৈরি করে দিবে, যদি এখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড এসে তার উপর কাজ না করতে পারে। না করতে পারলে কি হবে, সে আস্তে আস্তে হিল হয়ে যাবে, ভালো হয়ে যাবে। সুক্রাল ফ্যাটটা এটার উপর একটা আবরণ তৈরি করে দেয়, যাতে পাকস্থলী থেকে যে অ্যাসিডটা বের হয়, অ্যাসিডটাতে এখানে কাজ করতে না পারে। অ্যাসিড করলে তো সে আরো ক্ষত বাড়িয়ে দিবে, এজন্য সেটা ব্যারিয়ার তৈরি করে দেয়। কিছু প্রশ্ন আছে, প্রোটন পাম্প, প্রোটন পাম্পের মধ্যে বের হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেই পাম্প থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হয়, HCl বের হয়, এখানে গিয়ে সে বন্ধ করে দেয় HClটাকে।
সোডিয়াম এন্ট্রি করে পটাশিয়াম বের হয়, এটাই যে বলছে। এটা এন্ট্রি করা বের হওয়ার উদ্দেশ্য হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কন্ট্রোল করা। প্রোটন পাম্প যেটা, এটা থেকে সোডিয়াম বের হবে, পটাশিয়াম এন্ট্রি করবে, বা সোডিয়াম সরি 3টা সোডিয়াম এন্ট্রি করে 2টা পটাশিয়াম বের হয়, এরকম আর কি। কিন্তু পাম্পের মেইন কাজ হচ্ছে এগুলো এন্ট্রি করে এটা বের করবে। ওদিকে আসেনি পাম্পের কাজ করিয়ে হচ্ছে নেই HCl বের করা, সোডিয়াম এন্ট্রি করবে। এই সোডিয়াম পটাশিয়ামটা মেইন মুখ্য না, মুখ্য হচ্ছে সোডিয়াম পটাশিয়াম ঢুকে বা বের হয় এই জন্য যে হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হয়, উদ্দেশ্য এটা। তো পাম্পের উদ্দেশ্য হচ্ছে, পাম্পের কাজের জন্য ওইগুলো দরকার আয়ন। পাম্পের কাজ কি? ফাইন্ডিং দেখি না দেখি এখানে গিয়ে সেটা বন্ধ করে দেয় পিপিআই গুলো প্রোটন পাম্পকে। আর প্রোটন তো আমরা জানি কোনটা, এইচ প্লাস, করে ফাইন্ডিং করি এটাকে প্রোটন বলা হয়। এই পাম্পটাকে বন্ধ করে দিবে, HCl আসবে না, এটা ব্যালেন্স থাকবে, তখন আমাদের গ্যাস্ট্রিকের সমস্যাগুলো রিলিফ হবে। আর কি এন্টি ডায়রিয়া, কিন্তু ডায়রিয়া তো পরে দেখবো অনেক লম্বা সময় লাগবে। ইনফেক্টিভ ডায়রিয়া আছে, নন ইনফেক্টিভ ডায়রিয়া আছে, কোন সময় টমেটো শুরু করলে কাজ হয়, কোন সময় অ্যালজিন দেওয়া যায়, কোন সময় অ্যালজিন দেওয়া যায় না, এই জন্য খুব ভয়। তো ডায়রিয়ার সমস্যা হয়, প্রথমে আমরা চেক দিব আসলে ডায়রিয়াটা কেমন। অপিওয়েড অ্যানালজেসিক্স মানে হচ্ছে যে সকল ওষুধগুলো খেলে সে ঘুমানে, প্রচুর ঘুমানে, এত ঘুমানে এবং ব্যথা কমাই দেয়। মেইনলি এগুলো ইউজ হয় ওটিতে, অপিওয়েড অ্যানালজেসিক্স গুলো মেইনলি ইউজ হয় ওটিতে, প্রচুর ব্যথা এবং ঘুম দুটো একসাথে আনার জন্য যে সকল স্ট্রং অ্যানালজেসিক বা ব্যথানাশক ওষুধ ইউজ করা হয়, এগুলো হলো অপিওয়েড অ্যানালজেসিক্স। সহজ শেষ। তাহলে আপনাদের সাথে আবার দেখা হবে পরীক্ষার সময়, বলেন না? নাইলে ওই ট্যাপ বাইন্ডিং যেটা আছে আমি লিখে দিবে এগুলো করো, আমি লিখি নাই, আমি স্টাপলার মাইরে টাইপ ক্লাসে হয় নাই, সেটা চেঞ্জ আর ক্লাস 8 ক্লাস পড়াই দিবে, একটু পড়াইতে হবে। যেটা লিখবেন না বুঝলে তো আমি দিলাম, নিয়ে গেলেন, বুঝলেন না, পরীক্ষাতে কষ্ট, ভাইবাতে বস জিজ্ঞাসা করলে পারবেন না কিছু, তাহলে আপনি বলবেন যে স্যার এই ক্লাস হয় নাই তো কোনো সময়, নাকি ক্লাসই হয় নাই, কোন স্যার ক্লাস হয় না, ক্লাস দেন, তো বলে যাবেন, আমরা ক্লাস দিব, সহজ।